প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সালাম স্টিল নিবেদিত গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। দর্শক, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ছাড়িয়ে গেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকেও। অস্বাভাবিক গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আজ সারা দেশে হিট স্ট্রোকে পুলিশ সদস্যসহ 8 জনের মৃত্যুর খবর এসেছে গণমাধ্যমে। অতিরিক্ত গরমে ছড়িয়ে পড়েছে রোগবালাই। সারা দেশে আরও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলেছে, কাল বৈশাখী ঝড় ও বৃষ্টি ছাড়া তাপপ্রবাহ আপাতত কমার সম্ভাবনা নেই। এদিকে গত 20 বছরে রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস। এ ধারা চলতে থাকলে আগামী 20 বছরে ঢাকার তাপমাত্রা 5 ডিগ্রির বেশি বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। যদি তাপমাত্রা লাগাম টেনে না যায়, তাহলে ঢাকাসহ 4টি বড় নগর আগামী কয়েক বছরে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। কিন্তু কেন এভাবে তাপমাত্রা বেড়ে চলেছে? বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বলছে, গত 28 বছরে ঢাকায় 24 কিলোমিটার সম আয়তনের জলাধার ও 10 বর্গ কিলোমিটার সবুজ হারিয়ে গেছে। এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আজ আমাদের আলোচনার বিষয়, তাপমাত্রা বাড়ছে, পরিণতি কী? আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ, পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, এবং অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে, অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনার বিষয়ে, তাপমাত্রা বাড়ছে, কারণ কি? আমি এই পর্যায়ে প্রথমেই যাচ্ছি ডক্টর আইনুন নিশাত, আপনার কাছে যাচ্ছি। আপনি দীর্ঘদিন ধরে পরিবেশের উপরে কাজ করে আসছেন এবং আন্তর্জাতিকভাবে আপনি কাজ করে আসছেন। এই যে তাপমাত্রাটা ক্রমাগত বেড়ে চলছে, যার পূর্বাভাস কিন্তু আমার যতদূর মনে পড়ে, স্যার, আপনার সঙ্গে আমি কাজ করেছি সেই 30 বছর আগে এই পূর্বাভাস আপনি দিয়েছেন। অতিরিক্ত বাড়ার কারণটা কি আছে? কি এরপর? দুটো কারণ, দুটোর সমন্বয়ে ঘটনা ঘটছে। এক হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, কারণ আমরা বাতাসে আরও বেশি কার্বন ডাইঅক্সাইড, আরও বেশি মিথেন, আরও বেশি নাইট্রাস অক্সাইড অথবা হেক্সাফ্লোরোকার্বন, এই গ্যাসগুলো ছাড়ছি। তার মধ্যে প্রধানত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন বাংলাদেশ যখন এই অংশটা ব্রিটিশদের থেকে রক্ষা পায় 47 সালে, তখন আমাদের লোক সংখ্যা ছিল 4 কোটি। পাকিস্তানিরা যখন বিদায় করতে পারি আমরা, তখন লোক ছিল 7.5 কোটি। আজকে তো 18 কোটি, তাই না? এই মানুষের জন্যে জলাভূমিকে ড্রাই করে ফেলা হচ্ছে, বনভূমি কেটে ফেলা হচ্ছে, নতুন বাড়িঘর হচ্ছে, নগরায়ন হচ্ছে। এই যে বাংলাদেশের সৃষ্টি, তখন আমাদের 70-80 ভাগ লোক কৃষিক্ষেত্রে কর্মকাণ্ড কাজ করত। কিন্তু এখন বাকি লোক যারা শ্রমের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আসছে, তাদের জীবিকা দেওয়ার জন্য রাষ্ট্রকে শিল্পায়নে যেতে হচ্ছে, কলকারখানায় যেতে হচ্ছে। অর্থনীতি ভালো হচ্ছে, ভালো হলে গাড়ি বাড়ছে, যাতায়াতের ব্যাপার বাড়ছে। দেখেন, আপনি চিন্তা করেন, আগে যে দিনাজপুরে থাকতেন একটা গ্রামের কৃষক, সে হয়তো সারা জীবনে কোনো দিন ঢাকায় আসেনি, কিন্তু এখন সে বছরে 2-3 বার ঢাকায় আসে। আগে খুলনায় যেতে 24 ঘন্টা 36 ঘন্টা লাগতো। এখন তো আমি নিজে করেছি, সকালবেলা রওনা দিয়ে বাগেরহাটে মিটিং করে বিকালবেলা রওনা দিয়ে ঢাকায় এসেছি। এই যে বেড়েছে, কলকারখানা বেড়েছে, গাড়ি বেড়েছে, যাতায়াতের ব্যবস্থা বাড়ছে, এতে কার্বন ডাইঅক্সাইডের উৎপাদন বাড়ছে, নতুন নতুন নির্মাণ কাজ হচ্ছে, ইটের ভাটা বাড়ছে, তাই না? এগুলোতে দিনে দিনে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ার কারণে এখন পর্যন্ত যে তাপমাত্রা বেড়েছে, পৃথিবীর সমস্ত দেশ শঙ্কিত। এবং তারা 2015-তে লিখিতভাবে চুক্তি করেছিল, আমরাও ছিলাম তাতে, আমি নিজেও ছিলাম সেই মিটিংয়ে। বলা হয়েছে যে আমরা 2030-এর মধ্যে 1.5 ডিগ্রি সেলসিয়াস তার উপরে উঠতে দেব না, 2050-এর মধ্যে 2 ডিগ্রির উপরে উঠতে দেব না। দিলে যেটা হবে, বর্তমানে যে ধরনের খাবার উৎপাদন হয়, আউশ আমন বোরোর যে প্রজাতির ধান, ভুট্টার ফলন একটু অন্য, কিন্তু গমের ফলন, এগুলো অর্ধেকের বেশি কমে যাবে। পৃথিবী অত্যন্ত চিন্তিত যে খাদ্য ঘাটতি দেখা দেবে। সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে, বরফ গলছে, লবণাক্ততা ভিতরে প্রবেশ করছে। আজকে
গোপালগঞ্জে যান, মধুপতির পানি লবণাক্ত, মুখে দিতে পারবেন না, এত বেশ অতটা না। খুলনাতে আপনি মুখে দিতে পারবেন না। কাজে এগুলো মিলে পৃথিবীর যে প্রতিজ্ঞা ছিল, পৃথিবী সেটা রাখতে পারছে স্যার না। আরেকটা আমি 1 মিনিটে শেষ করি। 1.5 ডিগ্রি ইতিমধ্যে হয়ে গেছে 2023-এ। কাজে এই তাপটা যোগ হচ্ছে, তার সাথে যোগ হচ্ছে এই নগরায়ন প্রক্রিয়াতে নগরগুলো হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে। ঢাকার তাপমাত্রা আশেপাশের শহরগুলো, আশেপাশের গ্রামের তুলনায় 3 ডিগ্রি বেশি। কিন্তু আপনি যে 4টা শহরের কথা বললেন, ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, এর বাইরেও প্রত্যেকটা জেলা শহরের অবস্থা খারাপ হবে। কিন্তু যশোরেই তো বেড়েছে স্যার, এবার ছিল যশোরের কারণে 42 ডিগ্রি সেলসিয়াস ছিল 42। ঢাকাতে তাপমাত্রা কত বজলুর হোসেন সাহেব ক্ল্যারিফাই করবেন। কিন্তু আমি অ্যাপের মাধ্যমে যে ইন্টারন্যাশনাল লেভেলের যে প্রজেকশন খুঁজি, তাতে আজকের তাপমাত্রা তারা বলছে ঢাকা শহরের তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছিল ইতিমধ্যে। এবং এই মুহূর্তে যখন কথা বলছি, আমি এখনই ঢুকেছিলাম সেই ওয়েবসাইটে, এখানে হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস, মানে 88 ডিগ্রি ফারেনহাইট। স্যার ছোট্ট একটা প্রশ্ন আমি করি। এটি জার্মান ভিত্তিক একটি গবেষণা সংস্থা বলেছে যে জলবায়ু পরিবর্তনের যত রকম নেতিবাচক প্রভাবগুলো আছে সব বাংলাদেশের উপরে পড়ছে। এর কারণটা কি? মানে সমস্ত কুপ্রভাবগুলো যেটি বাংলাদেশে পড়ছে বলে তারা শুধু গবেষণা পড়ছে করেছে। না, আমরা বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে জাতীয়ভাবে কাগজে কলমে প্রস্তুত। আমরা যখন কথা বলছি, এখন প্রায় 110টা না 120টা দেশের লোক ঢাকাতে এসছে। মাননীয় প্রধানমন্ত্রী কালকে তাদের আলোচনা উদ্বোধন করেছেন। তারা জানতে চাচ্ছে বাংলাদেশ কিভাবে প্রস্তুতি নিচ্ছে। তারা এই নোট এক্সচেঞ্জ করবে। বাংলাদেশের যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, সেখানে আমরা 14 ধরনের প্রাকৃতিক দুর্যোগকে চিহ্নিত করেছি। আমাদের দুটো দুর্যোগ যেটার সাথে জলবায়ুর সম্পর্ক নেই, একটা ভূমিকম্প আর একটা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এই দুটো যোগ করলে 14 সাথে 15-16টা হয়ে যায়। এবং আমরা বাংলাদেশে 11টা জায়গাকে চিহ্নিত করেছি যারা মোস্ট ভালনারেবল। কাজে আমাদের 11টি জায়গা চিহ্নিত করেছে। 11টা জায়গা চিহ্নিত। স্যার আমি আসবো আপনার কাছে। আমি আবার এই পর্যায়ে আমি যাচ্ছি ডক্টর এবিএম আব্দুল্লাহ স্যার, আপনার কাছে আমি যাচ্ছি যে হিট স্ট্রোকে তো আমি আগেই বলেছি যে বেশ কয়েকজন মারা গেছে। আজকেও বিভিন্ন জায়গায় পুলিশ সহ প্রায় কয়েকদিন 8 জন হিট স্ট্রোকে মারা গেছে। কারণটা কি? হিট স্ট্রোকটা কি এবং এই মারা যাওয়ার কারণটা কি? আসলে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ জানাই, আর টিভিকেও ধন্যবাদ জানাই একটা সুন্দর আলোচনা অনুষ্ঠান করার জন্য, কারণ এটা খুব সময় উপযোগী, মানুষের জন্য জানা দরকার। বিশেষ করে আমাদের দেশে মানুষ খুব আতঙ্কগ্রস্ত অবস্থা কিন্তু আছে। যে কথাটা আপনি শুরুতে বলছিলেন, হিট স্ট্রোক, এবং মারা গেছে আজকে 8 জন, কালকে পর্যন্ত কিন্তু 11 জন মারা গেছে। তাতে টোটাল বোধহয় 20 বা 21 জন বোধ হয় মিডিয়াতে আসছে, তারা কিন্তু মারা গেছে হিট স্ট্রোকেই সন্দেহ করা হচ্ছে। এটা তো মিডিয়াতে আসছে, এছাড়াও হয়তো মারা গেছে আর কি। তো সত্যিকারে এই জিনিসটা তো আতঙ্কের কারণই হয়ে দাঁড়াচ্ছে। হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে, আরও যে সামনে যদি টেম্পারেচার বাড়তেই থাকে, এবং টেম্পারেচার নাকি 22% পর্যন্ত মৃত্যুর হার বেড়ে যায়, যেন আমরা কোনো সেটাই ভয় আর কি। মানে সবাই কিন্তু ভীত সন্ত্রস্ত। যাই হোক, তো প্রথম কথা যে কথা বলেন হিট স্ট্রোক আর কি, যে কাকে বলে এটি আমি বলছি, এবং মারা যাওয়ার কারণটাও বোঝাচ্ছি। হিট স্ট্রোক মানেটা হলো এই যে টেম্পারেচার যদি বাড়তে থাকে, একটা যে কোনো মানুষ যদি দীর্ঘক্ষণ রোদের মধ্যে কাজ করে বা থাকে, যে কোনোভাবে হোক, কন্টিনিউয়াস ছায়ার মধ্যে আসছে না, রোদেই কাজ করছে, তো রোদে কাজ করতে করতে একটা পর, যেমন সাধারণভাবে যদি বডির টেম্পারেচার বাড়ে, আমাদের কিন্তু বডিতে ঘাম দেয়, ঘাম দিয়ে এটাকে টেম্পারেচার রেখে তখন টেম্পারেচারটা কমায় আনে। এটা নর্মাল ফিজিওলজি বলি আমরা, রেগুলেট করে। তো হিট স্ট্রোকে যেটা হয়, কন্টিনিউয়াস ঘন্টার পর ঘন্টা আপনি রোদের মধ্যে থাকলেন, কাজ করলেন, সাথে রোদেই রয়ে গেলেন, ছায়ার কোনো খবরই নাই, এই যদি অবস্থা হয়, তার যে ঘাম হয় একটার সাথে ঘাম বন্ধ হয়ে যায়, আর থাকে না, ঘাম থাকে না, ঘাম আর হয়ই না। মানে টেম্পারেচার রেগুলেটিং সিস্টেম যেটা বডির, এটা ফেল করে, সোজা কথা হয় না। তাতে টেম্পারেচার বাড়তে থাকে বডির, শরীরে বাইরের না, বাড়তে বাড়তে 40 ডিগ্রি সেলসিয়াস বা 105 ডিগ্রি ফারেনহাইট এটার উপরে উঠে যায়। এই পর্যায়ে যখন চলে যায়, এদিকে ঘাম নাই, টেম্পারেচার বাড়ছে, এই যে অবস্থা হয়, শুরুতে অনেক সময় কিন্তু রোগী বুঝতে পারে যে রোগী মানে আক্রান্ত ব্যক্তি হিট ক্র্যাম্প বলে, হিট এক্সজস্টন। ক্র্যাম্প মানে মাসলগুলো ক্র্যাম্প হয়, খিচে, এক্সজস্টে টায়ার, দুর্বল, ক্লান্তি, অবসাদ, মাথা ব্যথা, মাথা ঘোরা, দুর্বল। যদি এই অবস্থার লক্ষণ শুরু হয় এবং ওই ব্যক্তি যদি বুঝতে না পারে, ছায়াতে যদি না যায়, একটা পর্যন্ত কিন্তু অজ্ঞান হয়ে যায় টোটালি, এবং যেটাকেই বলা হয় হিট স্ট্রোক। তো অজ্ঞান হওয়া তো ডেঞ্জারাস, মেডিকেল ইমার্জেন্সি। যদি সাথে সাথে প্রপার ট্রিটমেন্ট না দেওয়া হয়, তাহলে তাকে বাঁচানো কিন্তু কঠিন। এবং যারা মারা যাচ্ছে, এবং প্রায় বিভিন্ন জায়গায়, আজকে একটা জায়গায় দেখলাম কোন কোন জেলাতে হয়তো প্রান্তিক জনগোষ্ঠী, তার হয়তো চিকিৎসার এরকম সুযোগ নেই, চিকিৎসা যে নেয় নাই বা চিকিৎসা নিতে পারে নাই, এই জন্যই কিন্তু আসলে মারা গেছে। এটাই কিন্তু আমাদেরকে শঙ্কিত করে তুলছে, ভাবিয়ে তুলছে যে আগামী দিনে যদি আরও টেম্পারেচার বাড়তেই থাকে,
আর জনগণ যদি একটু সচেতন আরেকটু না হয়, যে যিনি ওইভাবে কাজ করবে, কাজ অনেকের করতে হচ্ছে বা করতে বাধ্য হচ্ছে রোদের মধ্যে। কিছু কিছু লোক কর্মজীবী মানুষ পেটের দায়ে বলেন না যে কারণেই বলেন, রোদের মধ্যে বসে তারা ওই ধরনের লোক কিন্তু মারা যাচ্ছে বেশি। যে কেউ ঝুঁকির মধ্যে আছে, কিন্তু যারা মুড কথাটা হলো দীর্ঘক্ষণ রোদে থাকবে, হয়তো ওই সময় যে প্রপারলি পানীয় কিন্তু ডিহাইড্রেশন তো হয়ে যায়। এই গরমে ঘাম হইতে হইতে একটা স্টেজে ফ্লুইড চলে যায়, লবণ চলে যায়, তখন তার প্রেশার ফল করে, পালস কমে যায়, ইউরিনের আউটপুট হয় না, এই ধরনের লক্ষণ কিন্তু হতে থাকে। এরকম লক্ষণ হলে যদি আরও হতেই থাকে, তাহলে ঝুঁকিটা তো আমাদের। আরেকটা পরিসংখ্যান করে দেখলাম যে মৃত্যুর হার নাকি বেড়ে যাচ্ছে এই তাপমাত্রা বৃদ্ধির কারণে। এমন কোন তথ্য কি আছে? না, মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। যারা রোদে থাকছে সেটা ভিন্ন কথা, কিন্তু যারা ঘরের ভেতরে আছে এবং যারা অন্তঃসত্ত্বা নারী আছে, নানা রকম আমরা না শুধু ঘরের ভিতরে থাকে, না শুধু ঘরের ভিতরে থাকে তাপমাত্রা থেকে মৃত্যু বেড়ে যাচ্ছে, এটা তথ্যটা অতটা বোধহয় ঠিক না। কারণ হয় কি, এটা মানুষ প্যানিক হয়ে যাচ্ছে বেশি। কারণ এই যে তাপমাত্রার চেঞ্জ, এই যে ঋতু যুগ যুগ ধরেই আছে। আমাদের আগে কি গ্রীষ্মকাল ছিল না? চৈত্র মাস, বৈশাখ মাস ছিল না? বৈশাখ না, ভয়াবহ তো হঠাৎ করে একটু বেড়ে গেছে। এটা আগেও ছিল, এরকম ভয়াবহ আগেও কিন্তু হতো। হয়তো এত হঠাৎ 2-1 ডিগ্রি কম থাকতো। গ্রীষ্মকালে ছুটি হতো না, আমাদের সামার ভ্যাকেশন হতো না, আম পাকার রোদ উঠতো না, আম পাকা কাঁঠাল পাকা এগুলো তো হতো। চৈত্র মাসে যে খাল বিল কি বলে না, নদী, এই যে মাটি সব একবারে চৌচিরে ফেটে যাইতো না, এটা আগেও ছিল। এই হঠাৎ করে কেউ তো মেন্টালি প্রিপেয়ার ছিল না। হঠাৎ করে এই গত 4-5টা দিন যাবৎ হঠাৎ করে একটু বেড়ে যাওয়াতে এই ঘটনাটা তৈরি হয়ে গেছে। তো শুধু এগুলো হওয়াতে যে মানুষ মারা যাচ্ছে এটা ঠিক না, তবে মারা যাচ্ছে হিটস্ট্রোকে, যেটা এই তথ্যটা ঠিক। আগে তো শোনা যেত না যে হিট স্ট্রোক, আগে শোনা যেত না, আগেও মারা যেত। হিট স্ট্রোক তো নতুন শব্দ না, এটা আগেও 20-30 বছর আগে। আমার বলতে চেয়েছেন যে গণমাধ্যমে আসতো না বা কোনো এটা প্রপারলি কাজ। এখন যে গণমাধ্যমে এত তো ইজিলি, এই যে অ্যাপস টিপ দিয়ে কত মোবাইলে তো এখনই খবর পাওয়া যাচ্ছে। আগে তো মানুষ এত জানতো না বা জানার চেষ্টাও করতো না, কে মরে আছে কোনো খবর ছিল। স্যার একজন দর্শক টেলিফোন আছে, তিনি। শুভরাত্রি দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জ। জি বলুন আবুল কালাম আজাদ। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জ। আমি এই প্রাকৃতিক দুর্যোগ ভারসাম্য রক্ষার্থে সিরাজগঞ্জের 7,500 তালে বৃক্ষরোপণ করেছি। রাস্তাঘাট, স্বাধীনতা স্কয়ার। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, তো সেই গাছগুলো অল্প কিছুর প্রয়োজনে এই কাজগুলো তুলে ফেলে দিচ্ছে। আমার গাছ 3 ফুট 4 ফুট অনেক জায়গায় হয়ে গেছে। যেমন বাজার, সিরাজগঞ্জ বাজার স্টেশনে স্বাধীনতা পিছনে যেটা সৌন্দর্য বৃদ্ধি করবে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে, সেখানে 3-4টা তাল গাছ বড় হয়ে গেছে। সেই তাল গাছগুলো কেটে ফেলা হচ্ছে সরকারি ভাবেই। তাহলে আমি সিরাজগঞ্জে যে তাল গাছ লাগাই, আমি 8-10টা টেলিভিশন আমাদের এটা প্রচার হয়েছে, আমার সাক্ষাৎ হয়েছে। আর আমার ফেসবুক আছে আবুল কালাম আজাদ নামেই, সেখানে অসংখ্য আমি ফেসবুকে এগুলো ছেড়ে দিই, গাছ সহ বীজ লাগান সহ। ধন্যবাদ। অর্থাৎ আপনি প্রচুর পরিমাণে বর্ণনা করেছেন, আমরা জানি এটা। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। এ পর্যায়ে যাচ্ছি ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। আপনি বলুন যে এই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যেটি কোনো সুখবরকে আছে কিনা বা এই বৃদ্ধির কারণটা কি, যেটা আইনুন নিসার স্যার বলবার চেষ্টা করলেন যে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, সেখানে আমাদের 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে চলেছে, এবং আমাদের দেশে গণমাধ্যমে এসছে যে অর্থাৎ যে আরবের দেশগুলোর চেয়ে তো তাপমাত্রা দিকে বেশি। আপনি যদি ব্যাখ্যা করেন এই প্রসঙ্গে। থ্যাংক ইউ। আসলে তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে, এটা স্যার ইতিমধ্যে বলেছে, এটা আসলে রাইট। অ্যাকচুয়ালি যে হিট ওয়েভ যেটা হতো, আগেও হতো, তবে এখনকার একটু ব্যতিক্রম এই কারণে যে আগে হিট ওয়েভটা হতো, আমরা জানি এপ্রিল হলো উষ্ণতম মাস, এই সময় 3টা কি 4টা হিট ওয়েভ স্পেল থাকবে। এবং তারপর 3টা স্পেল এই কারণে বলি যে ধরেন একটা স্পেল থাকে 5 থেকে 6 দিন, তারপরে কালবৈশাখী ঝড় হবে, বৃষ্টি হবে, তাপমাত্রা মোটামুটি সহনীয় পর্যায়ে যাবে, তারপরে আবার নতুন করে স্পেল আসবে, এভাবে 3টা স্পেল। কিন্তু গত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে যে একটা স্পেলই সারা মাসকে কভার করে ফেলছে। অর্থাৎ তাপমাত্রা যে সময় উঠে যায় 36 বা 38 উপরে, আর কমার লক্ষণ তেমন দেখা যায় না। যেমন এবছরে আপনার মার্চ মাস মোটামুটি তাপমাত্রা অনেকটা সহনীয় ছিল। এপ্রিলের 1 তারিখে হঠাৎ করে সারা দেশের তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি একদিনে বেড়ে যায়, এবং তারপর থেকে তাপমাত্রা আর ওইভাবে কমেনি। এখানে যে জিনিসটা হচ্ছে যে আপনার এক্সট্রিম টেম্পারেচার বেড়ে যাওয়া, অর্থাৎ এই 5 ডিগ্রি যে একদিন বেড়ে গেল, এটা একটা অসহনীয় একটা পর্যায়। কারণ এই 5 ডিগ্রি যদি 5 দিনে বাড়তো বা 7 দিনে বাড়তো, এটা বডি অনেকটা অ্যাডজাস্ট করে নিত।
দেখা যাচ্ছে যে এপ্রিলের 1 থেকে 2 তারিখে হঠাৎ করে সারা দেশে 4 থেকে 5 ডিগ্রি বেড়ে যায়, তার ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়তে থাকে এবং এটা এক পর্যায়ে কান্ট্রি হাইস্ট টেম্পারেচার 42.6 টেম্পারেচার রেকর্ড করা হয় এটা যশোরে। তো আজকেও তাপমাত্রা অনেক জায়গায় 40 ডিগ্রি উপরে রয়েছে। আসলে যে জিনিসটা এখন লক্ষণীয় যেটা হচ্ছে যে তাপমাত্রা যেটা আছে তার সাথে পর্যাপ্ত পরিমাণ হিউমিডিটি আছে। আমরা যদি আজকে দেখি নাইট টেম্পারেচারও আপনার নর্মাল যে টেম্পারেচার থাকে তার থেকে রাতের তাপমাত্রা 5.5 ঢাকাতেই বেশি আছে, যেটা রাতের তাপমাত্রা। যেখানে দিনের তাপমাত্রা আছে বেশি 4.4, অর্থাৎ দিনের থেকে রাতের তাপমাত্রা যদি বেশি থাকে সেক্ষেত্রে যেটা হয় যে দিনের যে গরম সেটা রাতের বেলাও ফিল হয়, কারণ রাতের তাপমাত্রা তো নর্মালি কাছাকাছি নেই। দেখা যাচ্ছে যে সূর্যটার সাথে যে আগের হিট নিয়ে আবার নতুন করে হিট অ্যাডজাস্ট করতে হয় শরীরের সাথে। এবং এটা দেখা যাচ্ছে আসলে আমরা যদি আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একটা গবেষণা করেছে, যেটা হচ্ছে আমরা এই বছরে ফেব্রুয়ারি 27 তারিখে আমরা লঞ্চ করেছি একটা ক্লাইমেট রিপোর্ট। এখানে দেখা গেছে যে এই যে হিট ওয়েভের সংখ্যা এটা ক্রমান্বয়ে বেড়ে চলছে। এটা বেসিক্যালি হচ্ছে যদি আমরা দেখিয়েছে যে লাস্ট 10 থেকে 12 বছর থেকে হিট ওয়েভটা বেড়েছে, এর আগে ওইভাবে বাড়েনি। যেটা আগে যে হিট ওয়েভটা হতো এটা বেসিক্যালি হচ্ছে এপ্রিলে মে মাসে, কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে হিট ওয়েভ এটা শুধু এপ্রিল মে মাসে না, এটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এটা কন্টিনিউ করছে। এবং মাঝে মাঝে এমনকি গত বছর যে বর্ষা সেটের সময় জুন মাসেও তাপমাত্রা আপনার রাজশাহীতে রেকর্ড হয়েছিল আপনার 41.5 জুন, অর্থাৎ গত বছর জুন মাসেও 15 দিন টানা হিট ওয়েভ ছিল। যেটা দেখা যাচ্ছে মনসুন যে সময় সেট হওয়ার কথা সেই সময় লেট হচ্ছে, তারপরে বর্ষাকালে তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে বর্ষার বৃষ্টির ক্ষেত্রেও অনেকটা অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখা যাচ্ছে, অর্থাৎ অসময়ে বেশি বৃষ্টি হচ্ছে, আবার অনেকদিন খরা থাকছে। ওভারঅল যেটা যে আইনুল স্যার ইতিমধ্যে যেটা বলেছে যে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে আমাদের লোকালাইজ যে ফ্যাক্টর গুলো এখানে বড় ধরনের একটা তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে বড় কন্ট্রিবিউশন রয়েছে, স্পেশালি দা সিটি শহরগুলো এবং ঢাকা আর মেগা সিটি আর বাদ বাকি। জনাব বদরুল রশিদ, যে পরিবেশের যেটা উন্মাতাল যেটা আচরণ আমরা লক্ষ্য করছি, আপনি বললেন যে গত 10-12 বছরে এগুলো বৃদ্ধি পেয়ে চলছে, এটি কি বাড়তেই থাকবে? আসলে কি কোনো খবর, ভালো খবর কি আছে কিনা বা কি হতে পারে? না, এটা হচ্ছে খুবই অ্যালার্মিং ইস্যু। যেটা হচ্ছে আমরা যেভাবে দেখছি, বিশেষ করে আমরা যদি লাস্ট 5 ইয়ার্স দেখি, যে আমরা 12 বছরের ভিতরে যদি আমরা ভাগ করে দেখা যায় যে গত বছর যে একটা প্রলং হিটওয়েভ ছিল টানা এপ্রিল মাসে, যেটা প্রায় আপনার 21 দিনের মতো, কিন্তু গত বছরের যেটা বৈশিষ্ট্য ছিল তাপমাত্রা, যদিও গত বছর অনেক 43 রেকর্ড হয়েছিল গত বছর হাইস্ট টেম্পারেচার, কিন্তু গত বছর যেটা ছিল আপনার হিউমিডিটি কম ছিল এবং রাতের তাপমাত্রা অনেকটা কম ছিল, এই জন্য গত বছর ওইরকম অসহ্য গরম অনুভূত হয়নি। কিন্তু এবছর যেটা হচ্ছে তাপমাত্রা 42-41 উঠেছে, কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে পর্যাপ্ত হিউমিডিটি বেড়ে গেছে। এই হিউমিডিটি বেড়ে যাওয়ার কারণে এটা আরো ব্যাড ফিলিং চলে এসেছে। এবং দেখা যাচ্ছে যে আমরা যে ক্লাইমেট প্রজেকশন আমরা দেখেছি যে ভবিষ্যতে এটা আরো অ্যালার্মিং ইস্যু হবে যদি আমরা এখনই যদি এই পরিবেশকে আমরা যদি আমরা টেনে না ধরতে পারি। বিশেষ করে আমরা স্যার ইতিমধ্যে বলেছে যে আমাদের যে পরিমাণ গাছ থাকার কথা, বিশেষ করে ঢাকা সিটিতে যে আমরা অনেক পুকুরকে ভরাট করে আমরা বিল্ডিং করেছি, অনেক খালকে ভরাট করে ফেলেছি, যেগুলো হচ্ছে হ্যাঁ, যদি বিকালবেলা যে হিটগুলো হয় এগুলো লোকাল পুকুর বা যে খালগুলো ছিল এগুলো হচ্ছে বিকেলের যে টেম্পারেচার অনেকটাকে অ্যাবজর্ব করে নিত। কিন্তু এখন দেখা যাচ্ছে যেহেতু আমাদের ম্যাক্সিমাম পুকুরকে আমরা ভরাট করে ফেলেছি এবং খালগুলো ভরাট করে ফেলেছি, যে সময় বিকালের টেম্পারেচার যে হাইস্ট টেম্পারেচার ওটা শুরু হয় এবং দেখা যাচ্ছে যে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা তাপমাত্রা র্যাপিডলি বেড়ে যায় এবং এটা সহজেই কমে না, রাতের বেলাও কমতে পারে না। এবং ভবিষ্যতে যদি ক্লাইমেট পলিসি যদি আমরা ঠিকভাবে ইমপ্লিমেন্ট না করতে পারি, তাহলে আমাদের হয়তো আরো ভবিষ্যতে আরো খারাপের দিকে যেতে হবে। আপনি খারাপের প্রভাব দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে ডক্টর আইনুল ইরশাদ স্যার। আপনি বলুন যে প্রসঙ্গটি আসলে যে অনেকেই বলবার চেষ্টা করে যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণ হচ্ছে যে বিশ্বের অন্যান্য দেশের তাদের শিল্পোন্নত দেশ এর কারণ, কিন্তু যে কথা আপনিও কিছুক্ষণ আগে বললেন ডক্টর বদরুল রশিদ বলেন যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, আমাদের নদী নালা ভরাট করা হচ্ছে, গাছগুলো কেটে ফেলা হচ্ছে। একজন ফোন করলে যিনি 8000 তাল গাছ লাগিয়েছেন এবং তার কাজগুলো কেটে ফেলা দেওয়া হচ্ছে। এই যে অবাধে নদী নালা ভরাট, জলাশয় ভরাট এবং গাছ করে উপড়ে ফেলে দেওয়া, এখানে আমাদের কি কিছু করণীয় নেই? আমরা শুধু গ্লোবাল অনেকে আমরা করব, অর্থাৎ তাদেরকে দোষারোপ করব? ধন্যবাদ। বৈশ্বিক যে প্রক্রিয়া হচ্ছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গেছে 2007 সনে। জি।
এবং এটা প্রমাণিত হয়েছে 2014 সালে, তার মানে কদিন আগের ব্যাপার। জি। এবং এর আগে এইরকম তাপমাত্রা হতো, বজলুল হোসেন সাহেবও বললেন, ডাক্তার সাহেবও বললেন যে এটা তো নতুন কিছু না। এর মধ্যে নতুন হচ্ছে আবহাওয়ার যে প্যাটার্ন ছিল এটা আনপ্রেডিক্টেবল হবে। যেমন গত বছর আষাঢ় শ্রাবণে বৃষ্টি হয়নি, ভাদ্র মাসে বেশি বৃষ্টি হচ্ছে, শীত অল্প থাকছে, গরমকাল প্রলম্বিত হচ্ছে। উনি একটা ভালো বড় তথ্য দিয়েছেন, সেটা হচ্ছে একবার গরম পড়লে সেটা 10 দিন 12 দিন 15 দিন থাকছে। কিন্তু আগেও এরকম গরম পড়েছিল এবং তার জন্য যে ব্যবস্থা নিতে হবে, ডক্টর আবদুল্লাহ যেটা সুন্দরভাবে বলেছেন যে মানুষকে রোদে থাকতে দেয়া যাবে না। এখন স্কুল বন্ধ করা হয়েছে। আমার সময়, আমি যখন 60-এর দশকের ছাত্র ছিলাম, তখন তো স্কুল কলেজ বন্ধ হতো, গ্রীষ্মের ছুটি। হেডমাস্টার সাহেব ছুটির দিন বলতেন যাও আম কাঁঠাল খেয়ে আসো। এখন এই গরমের অনুভূতির সাথে বজলুল হোসেন সাহেব বলেছেন হিউমিডিটির সম্পর্ক আছে। আমি যেহেতু ওনাদের ডেটা ব্যবহার করি তো কাজ করি, ওনারাই তো ডাটা তৈরি করেন। গতকালকে হিউমিডিটি ছিল 20%, আজকে হচ্ছে 45%, তাই না? 80-90% যখন ভাদ্র মাসে থাকে তখন অত্যন্ত গরম লাগে। তো এক্সপোজ থাকাটা কন্ট্রোল করতে হবে। ডাক্তার সাহেবের কথা অনুযায়ী বাইরের থেকে এসে চট করেই গোসল করবেন না, ঠান্ডা পানি খাবেন না, ঠান্ডা ঘরে ঢুকবেন না, ইত্যাদি ইত্যাদি উনি আরও ভালো করে ব্যাখ্যা করবেন। কিন্তু গরম যেটা হচ্ছে এটা কিন্তু অস্বাভাবিক নয়। অস্বাভাবিকটা হচ্ছে লম্বা সময় থাকা। অস্বাভাবিক হচ্ছে রাতের টেম্পারেচারটা। আজকে আপনার সাথে যখন কথা বলছি তখন টেম্পারেচার হচ্ছে 31 ডিগ্রি, অ্যাবাউট 88 ডিগ্রি ফারেনহাইট। আমি পুরোনো দিনের লোক, ফারেনহাইট না বললে বুঝি না। ওকে, এবং এটা আজকে কমে আসবে 27 ডিগ্রিতে। এটাও যথেষ্ট গরম, মানে 41 ডিগ্রি ফারেনহাইট। তো আমরা 50-60 শীতের সময় যেটা আশা করি। তো মূল কথা হচ্ছে বৃষ্টি কবে নামবে এটার খোঁজ নেওয়া উচিত এখন। মানে এখন এই খোঁজটি নিতে হবে স্যার। আমি এই পর্যায়ে আবারও আসবে একটি বিরতির পরে। দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সালাম স্টিল গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আজ আমাদের আলোচনার বিষয় তাপমাত্রা বাড়ছে, পরিণতি কি ফিরছে। আলোচনায় পর্যায়ে আবারও যাচ্ছি ডক্টর আইনুর শাহ, আপনার কাছে যে কথা আপনি শেষ করেছিলেন যে আসলে কি ইন্টারনাল কোনো বিষয় আছে না গ্লোবালি এই তাপমাত্রা বা গ্লোবাল ওয়ার্মিং যে বিষয়টা আছে জড়িত আছে, আমাদের কিছু করণীয় আছে কিনা? একটা জিনিস হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হবে, এটা পৃথিবীর 198টা পার্টি বলি আমরা, দেশ বলি না, দেশ আরও অনেক কম, যারা আলোচনায় অংশগ্রহণ করে, যে সমস্ত এনটিটি, যেমন প্যালেস্টাইন স্বাধীন দেশ না, কিন্তু তারও পূর্ণ একটা স্বাধীন দেশের মতো ক্ষমতা আছে, তারা সবাই মিলে স্বীকার করে নিয়েছে যে এই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। কিন্তু স্থানীয় পরিবেশ, এটা তো আর বিশ্বের ব্যাপার না, এটা আমাদের ব্যাপার। এখানে একটু বোঝাতে চাই তাপমাত্রা দিয়ে যে আমরা তাপমাত্রা বোঝানোর জন্য 3টা তাপমাত্রা ব্যবহার করি। যারা সায়েন্স পড়েছেন ইন্টারমিডিয়েটে, হিটের এক্সপেরিমেন্ট করতে গিয়ে রুম টেম্পারেচার বের করতে হয়। খুব সোজা, ঘরের মধ্যে যেখানে এয়ার কন্ডিশনার, তখন তো এয়ার কন্ডিশনারের প্রশ্ন ওঠে না, ফ্যান ট্যান বন্ধ রেখে ঘরের মধ্যে একটা বিকারে, একটা গ্লাসে তাপমাত্রা মাপতাম। এটাই হচ্ছে রুম টেম্পারেচার। দ্বিতীয়টা হচ্ছে টেম্পারেচার ইন শেড, গাছের ছায়ায়, এবং এক এক ধরনের গাছ এক এক ধরনের। আপনি যদি ঢাকার এসএম হলের সামনে দিয়ে হাঁটেন, অনেক ঠান্ডা, কারণ কড়ই গাছ ছেয়ে আছে। ঘন বনের ভিতর দিয়ে হাঁটেন, অনেক ঠান্ডা। টেম্পারেচার ইন শেড। আর তৃতীয়টা হচ্ছে ওপেন, যেটা ফিলস লাইক। আজকে যখন দিনের তাপমাত্রা ছিল 83 ডিগ্রি ফারেনহাইট বলছিল, তখন বিশ্ব কিন্তু জানাচ্ছে আমাদের তাপমাত্রা ফিলস লাইক 107-এর জায়গায় 110-এর মতো ফিলিং হচ্ছে, এবং টেম্পারেচার অনেক বেশি, 48 অর সামথিং ছিল, 44-45 ছিল। সো এনিওয়ে, সো এই টেম্পারেচার যে বাইরের বাতাসের হলকা যেটা, এখন এই বাতাসগুলো আসছে মিডল ইস্ট হয়ে আরব সাগরের উপর দিয়ে, ভারতের দক্ষিণ দিয়ে বাংলাদেশে যখন ঢুকছে, ওই মিডল ইস্টের টেম্পারেচার এটা আসে কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে খুলনা, যশোর, চুয়াডাঙ্গা,
ওই পর্যন্ত সে বাতাসটা থেমে যায়, কারণ তখন আবার উত্তরের বাতাসের সাথে তার একটা কনফ্লিক্ট হয়। কাজেই এর জন্যে আবহাওয়া দপ্তর মোটামুটি বলতে পারে কোন শহরে কতটা বাড়বে। আমাদের ব্যবস্থাপনায় যেটা আসতে পারে স্থানীয় পরিবেশ, প্রচুর গাছ লাগালে ওই জায়গাগুলো ঠান্ডা থাকবে। আরেকটা জিনিস আমাদের প্রস্তুতি প্রয়োজন, যে গরমকালের জন্য যে সময় চৈত্রের শেষে বৈশাখের প্রথমে, তাই না? এই সময়টা যাতে ফসল না থাকে। আমি বোরো ধান এমনভাবে লাগাতে পারি যেটা 15 দিন আগে কেটে ফেলা যায়, 1 মাস আগে কেটে ফেলা যায়। কাজে ফসলের পর্যায়ক্রম একটু বদলাতে হবে। আমি গত মাসে গোপালগঞ্জ হয়ে বাগেরহাট গেছিলাম। গোপালগঞ্জ শহরের আগে বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার এগ্রিকালচার, তাদের প্লটে দেখি ধান কাটা হয়ে গেছে, কিন্তু তার আশেপাশের সমস্ত প্লটে ধান এখনো অনেক রয়েছে। বাকি। কাজে আমাদের অনেক ধরনের প্রস্তুতি প্রয়োজন। আর জীবিকার ব্যাপারে আমার একটু বক্তব্য আছে। স্যার যেটা বলছিলেন যে নির্মাণ শ্রমিক, ট্রাফিক পুলিশ, যানবাহন শ্রমিক, ইটের ভাটায় যারা কাজ করে, এই এক্সপোজ থাকে তারা রোদে অনেক বেশি। এইটা কি নিয়ম করে কিছু করা যায়? তারা সন্ধ্যার পরে কাজ করবে, ভোরবেলা কাজ করবে। আমাদের দেশে কৃষকরা কোনো অবস্থাতেই এই গরমের দিনে দুপুরে মাঠে কাজ করে না, ভোরবেলা কাজ করে, সন্ধ্যার পর কাজ করে। আমাদের কিছু কি বলবো, আচার আচরণও বদলানো দরকার। স্কুল যে ছুটি দেয়া হয়েছে এটাতে কিন্তু আমি মোটেই অবাক হই না, কারণ আমাদের সময় গরমের ছুটি দেওয়া সবসময় গ্রীষ্মের ছুটি স্বাভাবিক ছিল, ছিল, স্যার। গ্রীষ্মের ছুটি ছিল। তো আবহাওয়া ধীরে ধীরে বাড়তে থাকবে। বিশ্বের যে টার্গেট ছিল 2030-এ, সেটা 2023-এ হয়ে গেছে। 2050-এর টার্গেট 2 ডিগ্রি, এটা বোধহয় 35 নাগাদ হয়তো হয়ে যাবে। এবং 2 ডিগ্রির উপরে তাপমাত্রা বাড়লে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনতে হবে। ধন্যবাদ স্যার, আবারও আসবো। এ পর্যায়ে যাচ্ছি ডক্টর এবিএম আব্দুল্লাহ, আপনি বলুন যে আসলে কি কি করণীয় আমাদের আছে আমাদের? মানে এই গরম থেকে দাইতে পারছে আসলে তো গরম, যেটা আপনার তো বিজ্ঞ আলোচক ধরেন, আমি তারা তো সুন্দরভাবে এক্সপ্লেন করলেন। এটা তো শুধু এমন না যে শুধু বাংলাদেশি, যদি আমরা আমাদের দেশটা ফোকাস করি, সারা পৃথিবীরই প্রবলেম এটা শুধু আমাদের দেশে না। এবং অনেক কারণ তো অনেকগুলো। যাই হোক, ওনারা এক্সপ্লেন করলেন, আমি ওটাতে যেতে চাচ্ছি না। আপনি এটা কি করা যায়, মানে কি করা যায়, আমাদের কিভাবে জনগণের জন্য? চলা হচ্ছে, আচরণ, প্রথম কথা সুস্থ হলো, থাকা যায় মানুষ অলরেডি কথাবার্তা কিছু হয়েও গেছে। যেমন প্রথম কথা হলো যে অযথা অপ্রয়োজনীয় বাইরে রোদে যাবেন না, ঘোরাফেরা করবেন না, বেড়াবেন না, হাটে ঘাটে, বাজারে, চিড়িয়াখানা, রেস্টুরেন্ট, পার্ক এখন না করলেন, এই একটা। আর যারা কাজ করতে হয়, বাধ্য হতে যেতেই হবে, তাদের যদি সম্ভব হয় যে কাজগুলো সকালে করা, বিকেলে করা। অনেকে দেখবেন আমাদের সঙ্গে একসময় দেখছি আমরা গ্রামে কিছু ভোরে উঠে হাট চাষ বা হাল টাল করে 7টা-8টার মধ্যে কিন্তু সব তারা শেষ করে ফেলতো। বাকি দিনটাই করা রোদের মধ্যে যেত না। সেই জন্য যাদের সম্ভব কাজগুলো সকালে বা বিকেলে এটা করা। আর যাদের বাধ্য হয়ে যেতেই হয়, শ্রমিক যারা ধরেন যে কোনো ধরনের, নির্মাণ শ্রমিক বলেন, রিক্সাওয়ালা বলেন, ইট ভাটা বলেন, বা যে বিল্ডিং করছে ছাদের উপরে যেতে হচ্ছে, ইভেন রাস্তাঘাটেও তো যে কত ইট ভাঙতেছে, করছে, এই ধরনের, তাদের তো বাধ্য হয়ে যেতে হচ্ছে, পেটের জন্যই যেতে হচ্ছে। তাদের তো আপনি বললেও কিন্তু থামায় রাখতে পারবেন না, যাবেই তারা। তাদের জন্য কিছু প্রোটেকশন নিতে হবে। সেটা হলো তারা যারা কাজ করেন, কিছু না পারে একটা ছাতা নিতে, আমি সব মিটিং ইয়েতেই বলছি এই কথা, একটা ছাতা তো নিতে পারেন। আর একটা হলো মাথায় দেখবেন ওই ক্যাপের মতো বানায় নেয়, মাথাল বা জাতীয় কী বলে আর কি, তাই না? এটা নিতে পারেন। সরাসরি যেন সানলাইটে মাথাটা এক্সপোজ না হয়, এইটা দরকার। দ্বিতীয় কথা হলো, এটা প্রবলেম হয় মানুষের খুব ডিহাইড্রেশন হয়, তো ফ্লুইড বেড়ে যায়, পানি খেতে পানির সাথে লবণ বেড়ে যায়। শুধু পানি না, একটু লবণ মিশ্রিত পানি হলে ভালো হয়, এটাই খাওয়া উচিত। স্যালাইন পানি, জাস্ট সিম্পল খাওয়ার লবণ দিলেই কিন্তু। স্যার আরেকটা জিনিস আমি প্রসঙ্গ তুলতে চাই, অনেকেই বলে যে জানতে চায় যে ফুড হ্যাবিটে কি কোনো পরিবর্তন? ওটা আনতেছি আমি। শুধু লিকুইডটা বেশি, শুধু পানি খেতে হবে তা না, আপনি ডাব ওর স্যালাইন মাঝে মধ্যে খেতে পারেন, বা ফলমূলের রস যাই খান, কিন্তু এটা যেন বিশুদ্ধ হয়। এই যে রাস্তাঘাটে এখন যে গরম, আপনি দেখবেন যে যারা শ্রমিক শ্রেণীর লোক তৃষ্ণার্ত, পিপাসার্থ হয়ে সমানে যে পানি টানি যে খাচ্ছে রাস্তাঘাটে, এগুলো কি আসলে বিশুদ্ধ আর কি শিওর বলতে পারবেন এগুলো? এই যেগুলো খাইয়ে আবার আরেক রোগ ধরছে, একে তো গরমের রোগ, এগুলো খাই আবার পেটের বিভিন্ন রকমের রোগ, পানিবাহিত যত রোগ এগুলো হচ্ছে। ইভেন খাওয়া দাওয়া যে ওপেন থাকে, খোলামেলা, ঢাকনি নাই, এইগুলো ধুলাবালি পড়ছে, এগুলোও খাচ্ছে। সুতরাং যে খাদ্যবাহিত পানিবাহিত রোগও কিন্তু বাড়ছে আর কি। আরেকটা হলো, এই গরম থেকে এসে ঢকঢকের সাথে সাথেই ঠান্ডা পানি খাচ্ছে বেশি, এখন বরফ দিয়ে টিয়ে মনে করে খাইলে আরাম লাগে, খাইতে মজাই লাগে, কিন্তু এই যে বাইরে গরম ভিতরে ঠান্ডা ঢোকাচ্ছে, এই যে ইমব্যালেন্স হচ্ছে, তাতে তার বিভিন্ন রকমের রোগ কিন্তু হচ্ছে। গলায় টনসিলাইটিস, ফ্যারিনজাইটিস, এগুলোতে সাইনাসাইটিস হচ্ছে,
চেষ্টা বাচ্চাদের তো রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, অনেক বাচ্চা কিন্তু হাসপাতালে চলে গেছে সেটা আমরা প্রচুর দেখেছি। হাসপাতালে শুধু এই চলে গেছে কারণটা না, কি? এর এই যে অসুখ বিসুখ আক্রান্ত হচ্ছে যে কারণগুলো এগুলি বলছে, বাচ্চারা তো বডির প্রতিরোধ ক্ষমতা একটু কম, তো শুধু বাচ্চারা না যে কেউ তো ঝুঁকির মধ্যে, তো বাচ্চাদের ঝুঁকিটা বেশি, যারা বয়স্ক তাদের ধরেন বডি রেজিস্ট্যান্স কম, তারাও তো হাসপাতালে, এবং হাসপাতালে রুগীতে শোয়ালাম বেড দিয়ে কোলানো যাচ্ছে না, ফ্লোরে বন্ধ শোয়ায় রুগী চিকিৎসা করতে হচ্ছে। তো তার মানে গরমের জন্য এক প্রবলেম, আর গরম থেকে যে পানি বা খাদ্য বাহিত হচ্ছে আরেকগুলো রোগ হচ্ছে, টাইফয়েড হচ্ছে, প্যারাটাইফয়েড হচ্ছে, জন্ডিস হচ্ছে, এগুলো তো হচ্ছে আর কি। সুতরাং আমাদের এগুলো থেকে বাঁচার মূল রাস্তা, যেটা আমি আগেও বললাম, অযথা পরিণয়ের জন্য বাইরে যাবেন না, যারা বাইরে কাজ করতেই হয় ছাতা নেবেন, মাথায় নেবেন, নিতে হবে। এবং লিকুইডটা বেশি বেশি খাবেন, কিন্তু সেটা যেন অবশ্যই বিশুদ্ধ হয়, এই ব্যাপারে যেন কোনো কম্প্রোমাইজ নেই, এই ব্যাপারটা সবাই একটু সতর্ক থাকবেন। আরেকটা হলো কাপড় চোপড়গুলো একটু লুজ পরলে ভালো হয়, সুতি কাপড়, সিনথেটিক বা এগুলো এটা অ্যাভয়েড করা ভালো, এবং কালারগুলো কিন্তু অ্যাভয়েড করা ভালো, সাদা বা কম যেগুলো রঙিন, এগুলো কিন্তু টেম্পারেচার লস করাতে কিন্তু হেল্প করবে, এটা কিন্তু ইজিলি করা আর যায়। ফুডের ব্যাপারটা যদি বলেন। ফুডের ব্যাপারে প্রথম কথা হলো বাইরের উল্টাপাল্টা এগুলো খাবেন না, ওপেন যেগুলো আছে, মানে ইফতারের সময় তো দেখছি এত ফুটপাতে হাইরে খাওয়া দাওয়া, সব ঢাকা নাই, খোলা, মাছি পড়ছে, ধোলা পড়ছে, আর ঢাকায় তো এয়ার পলিউশনের জন্য কিন্তু না, অনেকে মাংস বা এর না, উপরে যে সেটা একটা অনুরক্ত আছে। হচ্ছে, এই বিষয়টি এটা হলো মেইন কথা হলো বাইরে যেগুলো মানে যেগুলো অখাদ্য কুখাদ্য যাই বলেন, স্বাস্থ্যকর খাওয়াটা খেতে হবে, নর্মাল খাওয়া দাওয়াটাই করবেন। মাছ মাংস খাওয়া যাবে না তা না, তবে ওই গরু পাক বলি আমরা, ফ্যাটি ফুড, গরু খাসি এগুলো একটু অ্যাভয়েড করা ভালো। আর আপনার একটু নর্মাল ব্যালেন্স ডায়েট সবই খেতে পারেন, শাকসবজি একটু বেশি খাওয়া ভালো, তারপরে ধরেন ফলমূল সামর্থ্য অনুযায়ী খেতে পারেন, এবং নিজের এই যে খাওয়া দাওয়া আপনার ঘরেও যদি ফ্রিজের বাইরে রাখেন কিন্তু ডিকম্পোস্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই ব্যাপারেও যেন সবাই একটু সতর্ক থাকেন। এইটাই বেশি, বাইরের শুধু আজে বাজে এটা খাবেন না, এইটা যেন মেনটেন মানে করেন। প্রধান বিষয় হচ্ছে এটি। এইটা প্রধান বিষয়, পানীয় খাওয়া, এর থেকে কিন্তু অনেক রোগ ব্যাধি কিন্তু হচ্ছে, মানে একটা থেকে আরেকটা রোগ হচ্ছে। একটা থেকে আরেকটা রোগ হচ্ছে, এই ধন্যবাদ। জিনিসটাই বলতে চাচ্ছি আর কি আমি। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। আপনি বলুন যে এই যে অসহনীয় একটি গরম আছে, আমার কবে এর থেকে পরিত্রাণ পাবো, বা বৃষ্টিপাত হবে কবে নাগাদ, একটু যদি খবর আপনি বলেন, যে কোনো বার্তা আছে কিনা, শুভ বার্তা এর থেকে পরিত্রাণের। শুভবার্তা যেটা হচ্ছে, আপাতত দুই একদিনে তেমন নেই। যেটা দেখা যাচ্ছে যে এখন যে সিস্টেমে বৃষ্টি হয়, মানে পুরোপুরি ওয়েস্টার্ন সিস্টেমে যেটা এখন ওইভাবে লক্ষণ দেখা যাচ্ছে না। তবে যেটা হচ্ছে 2-3 দিন পরে যেটা চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ একটু গ্র্যাজুয়ালি বৃষ্টির ঘনঘটা বেড়ে যাবে। আজকেও দেখা যাচ্ছে কিছুটা মানে অনুকূল পরিবেশ দেখা যাচ্ছে, কলকাতার দিকে একটু মেঘমালা ইতিমধ্যে তৈরি হয়েছে। তবে ওই ধরনের ভারী বর্ষণ না হলে এই যে গরম, এটা কমবে না। আমরা আশা করছি হয়তো এপ্রিলের 1-2 তারিখ থেকে মোটামুটি ভালো বৃষ্টি পাবো। আসলে এর পিছনে ব্যাকগ্রাউন্ড, কেন এই যে বৃষ্টি হচ্ছে না, এটা একটু জানা মানে আমাদের মে মাসের কথা বলছেন আপনি, যে বেসিক্যালি বৃষ্টিপাত এই পাবো? সময় মে মাসে বৃষ্টিপাত আমরা 1-2 পাবো। তারিখ। জি। হ্যাঁ, এর আগের এটা- হচ্ছে না, বাড়ি আসছে না, বৃষ্টি আসছে না এর না, আগে। এর মেন কারণটা হচ্ছে কি, এই সময় যে এর মেন কারণ হচ্ছে এই সময় যে বৃষ্টিটা হয় বেসিক্যালি হচ্ছে ভূমধ্যসাগরে, যেটা আমরা বলি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, বাংলায় বলি পশ্চিমা লঘুচাপ। ওখানে পশ্চিমা লঘুচাপ হওয়ার পরে এটা গ্র্যাজুয়ালি ইরান, আফগানিস্তান হয়ে এটা দুই ভাগ হয়ে যায়। একটা হচ্ছে হিমালয় পাহাড়ে উত্তর দিক সরে যায়, আর একটা হচ্ছে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার হয়ে তারপর বাংলাদেশ ঢোকে। কিন্তু এবছর দেখা যাচ্ছে কিছুটা উত্তর দিক সরে গেছে, অর্থাৎ হচ্ছে কাজাকিস্তান হয়ে চায়নার দিক চলে গেছে। আপনি যদি দেখেন স্যাটেলাইট ছবিতে দেখেন যে অনেক বৃষ্টি হচ্ছে, কাজাকিস্তান, চায়না ওইদিকে পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে। এই কারণে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যেহেতু উত্তর দিক সরে গেছে, আমাদের পুরোটা ড্রাই আউট হয়ে গেছে। মানে পাকিস্তান থেকে শুরু করে পাকিস্তান, দুবাই যদি একটা বড় ইন্ডিয়া, বন্যা হয়ে গেল, বাংলাদেশ, স্যার আপনি সেটা বলবেন। থাইল্যান্ড। জি জি বলুন। দুবাই যদি বৃষ্টি হলো, এখানে হচ্ছে বন্যা হলো, একটা অন্যরকম ব্যাপার। পাকিস্তান, জি। হ্যাঁ, মানে ওই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ওই দিক সরে গেছে। ও বিশেষ আচ্ছা। করে মিডল ইস্টে বৃষ্টি হয়েছে, আর তার সাথে সাথে আপনার কাজাকিস্তান হয়ে চায়নার দিক চলে গেছে। এই কারণে এইসব জায়গায় অনেক ড্রাই আউট হয়ে গেছে। পাকিস্তান থেকে শুরু করে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, মায়ানমার পুরোটাই হচ্ছে আপনার হিট জোনের মতো হয়ে গেছে। এখন আপাতত নতুন করে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বেসিক্যালি 6 থেকে 12 দিন পর পর আসে। এটা হচ্ছে নর্মাল বিহেভিয়ার। যদি একটা মিস করে সেক্ষেত্রে হিট স্পেলটা অনেক বেড়ে যায়। এবং দেখা যাচ্ছে পরপর 2টা মিস করেছে, এই জন্য প্রলং হিটও হয়েছে। এবং নতুন করে যেটা দেখা যাচ্ছে যে একটা কাশ্মীরের দিকে হয়েছে একটা, কিন্তু ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অনেকটা ওইভাবে ওটা প্রমিনেন্ট হবে না। তবে আশা করছি যেহেতু এটা টাইম পিরিয়ড আছে 6 থেকে 12 দিন, আশা করি তো নেক্সট টাইম হয়তো পরোটা হয়তো কিছুটা সক্রিয় হতে পারে। সেক্ষেত্রে আমাদের যে ডক্টর বজলুর স্যার, আর কি ছোট্ট প্রশ্ন, অনেকে বলবার চেষ্টা করি যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ক্রমাগত একটি মরুকরণের প্রক্রিয়া শুরু হবে সুন্দরবন এলাকায়, এরকম কোনো বিষয় আছে কিনা, আপনি কি জানেন কিনা ব্যাপারে, যে গরম বাড়বে, স্যালাইনিয়ন বাড়বে এবং মরুকরণ প্রক্রিয়া হবে? হ্যাঁ,
আর না, এবছর দেখা যাচ্ছে বেসিক্যালি আয়ুষের স্যার ইতিমধ্যে বলেছে যে বেসিক্যালি গরমটা আমাদের দেশে প্রবেশ করে হচ্ছে আপনার রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া হয়ে এদিকে প্রবেশ করে, কিন্তু এবছর দেখা যাচ্ছে কিছুটা আপনার দক্ষিণ দিক সরে গেছে। মানে এটা অ্যাটমসফিয়ারিক কন্ডিশন চেঞ্জ হওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার বিশেষ করে খুলনার পিরোজপুর এবং পটুয়াখালী এইসব জায়গায় তাপমাত্রা 40-র উপরে উঠে গিয়েছিল, এবং বরিশাল এমনকি কক্সবাজার দিকেও তাপমাত্রা বেড়ে গেছে, রাঙ্গামাটি এইসব জায়গায় কিছুটা দক্ষিণ দিকে আপনার একটা চেঞ্জ দেখা যাচ্ছে। এবং এটা রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে যে দক্ষিণের দিকে আপনার তাপমাত্রা যে হারে বাড়ছে, ভাইরাসের উত্তর তুলনায় দক্ষিণ দিকে এখন কিছুটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা এক ধরনের আমাদের গবেষণার বিষয়, যাতে এটা আমরা অর্থাৎ আপনি যদি একটু স্পেসিফিক বার্তা দেন যে কবে বৃষ্টি হতে পারে, কিছু যদি একটা ডিটেক্ট করতে পারেন। স্পেসিফিক যেটা হচ্ছে আপাতত স্পেসিফিক ভাবে বলা সো ডিফিকাল্ট, যেহেতু স্ট্রং ওয়েস্টার্ন ডিস্টারবেন্স নাই। এখন যে বৃষ্টিটা হবে লোকালাইজ বৃষ্টি, এখন সিলেটে প্রতিদিন বৃষ্টি হচ্ছে একটু একটু করে, কিন্তু সিলেটে বৃষ্টি হলে বাংলাদেশে কোনো ঠান্ডা হবে না। বাংলাদেশে বৃষ্টি হতে হলে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, রাজশাহী এবং কুষ্টিয়া, যশোর এই সব আপনি বলতে চাইছেন যে মে মাসের দিকে বৃষ্টি হবে প্রথম দিকে, আপনি বলতে চাইছেন। ধন্যবাদ। আমরা আলোচনা শেষ পর্যায়ে আছি। ডক্টর আইনুল ইরশাদ, আপনি শেষ বক্তব্য দিন যে কি হতে পারে, আসলে আমরা কোন দিকে আছি খুব সংক্ষেপে। যে ঘটনাটা ঘটছে সেটা সারা বিশ্ব জুড়ে, কারো বেশি হচ্ছে কারো কম হচ্ছে। বলা হচ্ছে অতি দরিদ্র দেশগুলোর মোকাবেলা করার ক্ষমতা রিলেটিভলি কম, এবং আগেই বললাম যে এটা বৈজ্ঞানিক সত্য। সব দেশ লিখিতভাবে একমত হয়েছে 2007 সনে, রিকনফার্ম করেছে 2014-তে। আমি যেহেতু এটার ক্ষেত্রে কিছু পড়াশোনা করি, অতএব কিছু আপ টু ডেট খবর রাখি। মূল কথা হচ্ছে আবহাওয়াটা আনসার্টেন হয়ে যাবে, ইরাটিক হয়ে যাবে। যখন গরম পড়ার কথা তখন হবে না, যখন বৃষ্টি হওয়ার কথা তখন হবে না, যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে কম হবে। তার থেকেও বড় কথা, হঠাৎ করে বৃষ্টি নামলে প্রচুর বৃষ্টি হতে পারে, যেটা দুবাইতে হয়েছে। আমরা বাংলাদেশকে যে জাতীয় অভিযোজন পরিকল্পনা, সেখানে বলেছি 300 মিলিমিটারের জন্য রেডি থাকা উচিত। আমাদের ড্রেনেজ সিস্টেম সেটা নেই, ঢাকা শহরেরও নেই। বিপর্যয় আসবে আমাদের জন্য, প্রত্যেকটা শহরের জন্য বিপদ সামনে আছে। এখন এটা কি সামনের বছর হবে না 2025 হবে, 2026 হবে, সেটা বলতে পারি না। কিন্তু স্বল্পমেয়াদী যে ফোরকাস্ট আবহাওয়া দপ্তর তৈরি করেন, এটা কিন্তু রিলায়েবল এবং এটার ব্যাপক প্রচার হওয়া উচিত। আমাদের আবহাওয়া দপ্তরেরটা, আমাকে কেন বিদেশের প্রচারের দিকে নজর দিতে হবে? ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, সালামিস্টের গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।